আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো ষান্মাসিক সামগ্রিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর বিজ্ঞান মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন তার উত্তর নিয়ে। জাস্ট এটা নমুনাও আসতে পারে, জাস্ট এটা তোমাদের ফাইনাল হতে পারে। তো জাস্ট আমরা প্রশ্নের দিকে চলে যাব। তো সর্বপ্রথম আল্লাহ মহান আল্লাহ তাআলার নাম একবার স্মরণ করব। তো আমরা এখন প্রশ্নের দিকে চলে যাই। এখানে লেখা আছে সপ্তম শ্রেণীর বিজ্ঞান মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন 2024 ক্লাস 7 সায়েন্স মূল্যায়ন এক্সাম 2024। এটা যে 17 জুলাই জাস্ট আমি এটা করেছি, সেটা আমরা করেছি। তো নিচে আমাদের দেখো এখানে কি বলছে, সপ্তম শ্রেণীর বিজ্ঞান মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন 2024 ক্লাস 7 মূল্যায়ন এক্সাম to be director of secondary and higher secondary education published the 7 class answer the question answer। তো এখানে দেখো আমরা প্রথমে চলে যাব। এখানে তো সপ্তম শ্রেণীর বিজ্ঞান মূল্যায়ন পরীক্ষা প্রশ্ন নমুনা একক কাজ, জাস্ট এইটা তোমাদের তুলে ধরছি একক কাজ। তো প্রশ্ন দেখো, জাস্ট এটা তোমরা এখানে প্রশ্নটা দেখো। জাস্ট প্রশ্ন, আমাদের এলাকায় যে উদ্ভিদের ফলন হয় কেন অন্য পরিবেশে তা অত ভালো ফলন দেয় না? এটা একটা প্রশ্ন। প্রশ্ন, যে প্রক্রিয়ার হরিপদ কাপালি নতুন ধানের জাত আবিষ্কার করলে তার ধাপগুলো কি কি? মানে হরিপদ কাপালি। প্রশ্ন, আমাদের চারপাশে অসংখ্য বৈচিত্র্যময় জীবের বৈশিষ্ট্য আলাদা হয় কেন? তো নিচে আমরা উত্তরের দিকে চলে যাব। সপ্তম শ্রেণীর বিজ্ঞান মূল্যায়ন পরীক্ষার নমুনা উত্তর, জাস্ট হরিপদ কাপালি বলতে বললাম যে হরিধান আবিষ্কার করেছে। এখানে দেখো প্রশ্নটা জাস্ট তোমাদের এখানে আমি তুলে ধরবো, প্রশ্নটা তুলে ধরছি, জাস্ট উত্তরটা জাস্ট এখানে তোমাদের তুলে ধরবো। প্রশ্ন, আমাদের এলাকায় যে উদ্ভিদ ফলন হয় কেন অন্য কোনো পরিবেশে অত ফলন হয় না? তো জাস্ট তার এটা উত্তরটা আমরা এখানে দেখতে পাবো। উত্তর, উত্তর, আমাদের এলাকার যে উদ্ভিদ ফলন ভালো হয় তার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে যা আমাদের পরিবেশে ততটা ভালো ফলন দেয় না, অন্য পরিবেশে অর্থাৎ অন্য পরিবেশে ভালো ফলন দেয় না। যেমন এখানে দেখো বলেছে মাটির গুণাগুণ, মাটির ধরন, পুষ্টি উপাদানের পরিমাপ ও মাটির পিএইচ এর মান উদ্ভিদের বৃদ্ধি ও ফলনের বড় ভূমিকা পালন করে। ফসফেট, অর্থাৎ আমরা পিএইচ বলতে ফসফেট, এটা আমাদের বলছে। দ্বিতীয় কথা কি বলছে সেটা আমরা দেখতে পাবো। আমাদের এলাকায় মাটি নির্দিষ্ট উদ্ভিদের উপর উপযোগী হতে পারে যা অন্য পরিবেশে মাটির অনুপযুক্ত হতে পারে বা অনুপযুক্ত হতে পারে, অর্থাৎ আবহাওয়া ও জলবায়ু, নির্দিষ্ট তাপমাত্রা, বৃষ্টিপাতের পরিমাপ ও সূর্যালোকের মাত্রা উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয়। অর্থাৎ তাপমাত্রাও একটা হতে হবে, জাস্ট কম বেশি হবে না, জাস্ট একটা মানে ঠিক সাইজের হবে। জাস্ট এই প্রশ্নটা দেখো তোমরা। জাস্ট উত্তর, আমাদের এলাকায় আবহাওয়া জলবায়ু নির্দিষ্ট উদ্ভিদের জন্য আদর্শ হতে পারে যা অন্য পরিবেশের কারণে উপযুক্ত হতে পারে না। যেমন ধরো উপযুক্ত বলতে তোমাদের নির্দিষ্ট হতে পারে, মানে কোনোটা একটা সাপো জায়গা উঁচু জায়গা, মানে সাপো জায়গায় কিন্তু বেশিরভাগ পানি জমে এবং উঁচু জায়গায় জমে না। তো এই জন্য এটা তোমাদের মানে প্রশ্ন ধরন জলবায়ু জল সরবরাহ, এটা তোমরা দেখছো। তো জাস্ট এইটা তোমাদের আমি দেখাই দেবো এখন উত্তরটা। সঠিক পরিমাণে জল সরবরাহ উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের এলাকায় সঠিক সেচ ব্যবস্থা থাকলে অন্য পরিবেশে এটির অভাব থাকতে পারে, সেটা আমরা জানি, এটা থাকতে পারে। তো তোমাদের এইটা পর্ব কিন্তু দুই কিন্তু এটা স্থানীয় রোগ ও পোকামাকড়, স্থানীয় পরিবেশে উদ্ভিদ রোগ এবং পোকামাকড়ের সাথে অভিযোজিত হতে পারে, এটা একটা ভালো উত্তর। অন্য পরিবেশে নতুন রোগ বা পোকামাকড়ের আক্রমণ উদ্ভিদের ফলন কমাতে পারে, মানে জাস্ট পোকামাকড় তোমাদের, মানে পোকামাকড় বলতে তোমার কারেন্ট পোকা ইত্যাদি তোমাদের এটা ধরতে পারে। জাস্ট আমাদের এই দিকটা এরকমই ধরতে, কৃষি পদ্ধতি। তো স্থানীয় কৃষকদের বিশেষজ্ঞ জ্ঞান অভিজ্ঞতা নির্দিষ্ট উদ্ভিদের যত্ন ফলন বাড়াতে সহায়ক, মানে তাদের একটা অভিজ্ঞতা, মানে এক্সপিরিয়েন্স। আবার দেখো এখানে কি বলছে, অন্য পরিবেশে সেই জ্ঞান বা অভিজ্ঞতার অভাবে ফলন কম হয়, মানে তাদের অতটা বুদ্ধি নেই,
যারা ফলন করতে পারে না। তো দ্বিতীয় প্রশ্ন জাস্ট এটা আমরা এখানে দেখব। আমার রংটা একটু বড় হয়ে গেল, তো দেখো এখানে রংটা বড় হয়ে গেল। তো যে প্রক্রিয়া হরিপদ কাপালি নতুন ধানের জাত আবিষ্কার করলেন তার ধাপগুলো কি কি? তো দেখো আমরা হরিপদ কাপালি যে বিজ্ঞানী, যেটা এটা আমরা করবো, তার জন্য জাস্ট আমরা এখানে থেকে একটু রংটা দিই, বাড়িয়ে দিই। হরিপদ কাপালি যে প্রক্রিয়ায় নতুন ধানের জাত আবিষ্কার করেছেন তার ধাপগুলো নিম্নরূপ, অর্থাৎ নিচে দিয়েছি দেখো। গবেষণা ও সমস্যা চিহ্নিতকরণ। বর্তমানে ধানের জাতগুলির সমস্যা চিহ্নিত করা, যেমন ফলনের পরিমাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি। উদ্ভিদের বৈশিষ্ট্য নির্বাচন, অর্থাৎ আমাদের উদ্ভিদের মানে গুণটা জানতে হবে, বৈশিষ্ট্য, উদ্ভিদের বৈশিষ্ট্য। এমন ধানের বৈশিষ্ট্য নির্বাচন করা যা কাঙ্ক্ষিত গুণাবলী ধারণ করে, যেমন উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধ ক্ষমতা, খরা সহনশীল ইত্যাদি। অর্থাৎ এখানে দেখো সংকরায়ন, এটাতে ইংরেজিতে বলে কি দেখো, ক্রস ব্রিডিং, ক্রস ব্রিডিং। বিভিন্ন ধানের জাতের মধ্যে সংকরায়ন করা যা নির্বাচিত বৈশিষ্ট্য অর্জন করা সাহায্য করে। এই প্রক্রিয়ায় পিতামাতার ধানের বৈশিষ্ট্যগুলো মিশ্রিত করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে দেখো বীজের নির্বাচন ও পরীক্ষা, এখানে বীজের নির্বাচন ও পরীক্ষা। সংকরায়নের মাধ্যমে উৎপন্ন বীজগুলো নির্বাচন করে মাঠে পরীক্ষামূলকভাবে রোপণ হয়। মানে যেগুলো আমরা পরীক্ষা করি, জাস্ট আমরা এক্সাম্পল সেটা এক্সাম্পলটা দিয়েছি এখানে। বিভিন্ন যে এখানে কি বলতে হবে দেখো, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নতুন বীজের ফলন, রোগ প্রতিরোধ ক্ষমতা, অন্যান্য বৈশিষ্ট্য পর্যবেক্ষণ। তো এখানে আবার বলছে বিস্তৃত পরীক্ষা ও মূল্যায়ন, অর্থাৎ মূল্যায়ন আমরা ইংরেজি জানি কি ইভ্যালুয়েশন। তো নতুন ধানের জাতটি বিভিন্ন পরিবেশ ও মাটিতে পরীক্ষা করা এবং ফলাফল মূল্যায়ন করা, ফলাফলের ভিত্তিতে সর্বোত্তম জাতিটি নির্বাচন করা। এবার দেখো প্রচার ও চাষবাদ। সফলভাবে নির্বাচিত নতুন ধানের জাতটি কৃষকদের মধ্যে প্রচার করে এবং ব্যাপকভাবে চাষবাদ শুরু করে। অর্থাৎ এটা সে পাবলিশড করার কারণে সেটি মানে এক হয়ে গেছে, পাবলিশড অর্থাৎ প্রকাশ। তো দেখো প্রশ্ন, আমাদের চারপাশে অসংখ্য বৈচিত্র্য জীবের বৈশিষ্ট্য আলাদা হয় কেন? উত্তর অ্যান্সার, আমাদের চারপাশে অসংখ্য বৈচিত্র্যময় জীবের বৈশিষ্ট্য আলাদা হওয়ার কারণ হলো নিচে দিয়ে আছে দেখো, জেনেটিক বৈচিত্র্য, জেনেটিক ডিভার্সিটি, জাস্ট এটা এখানে লেখা আছে। প্রত্যেক জীবের ডিএনএ এখানে দেওয়া আছে, এটার মানে পূর্ণরূপ ডিঅক্সিবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএর পূর্ণরূপ আলাদা করা, যার ফলে তাদের শারীরিক ও জৈবিক বৈশিষ্ট্য ভিন্ন হয়। তো দেখো জিনের ভিন্নতা জীবের বৈশিষ্ট্যগুলিকে নির্ধারণ করে। তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরিবেশগত প্রভাব, এখানে পরিবেশগত প্রভাব অর্থাৎ দেখো পরিবেশগত এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ মানে আমরা প্রভাবের জানি, প্রভাব বলতে আমরা এফেক্টটা বোঝাই, জাস্ট এটা দুইটাই অর্থের ক্ষেত্রে ইংলিশটা একটু এরকম হয়ে গেছে। প্রতিটি জীবের বেঁচে থাকার জন্য পরিবেশে ভিন্ন এবং এই ভিন্নতা তাদের বৈশিষ্ট্যের উপর প্রভাব ফেলে। এটা ইম্পর্টেন্ট। আলো, তাপমাত্রা, জল, মাটি এবং খাদ্য সরবরাহের পার্থক্য জীবের বৈশিষ্ট্য ভিন্ন করে তোলে, এটাও একটা ইম্পর্টেন্ট। তো প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন প্রক্রিয়া কিছু বৈশিষ্ট্য সম্পন্ন জীবগুলি তাদের পরিবেশে ঠিক থাকে এবং বংশবৃদ্ধি করে। সময়ের সাথে সাথে এই বৈশিষ্ট্যগুলো তাদের প্রজন্মে স্থানান্তর হয়, অর্থাৎ মিউটেশন এখানে দেওয়া আছে, জাস্ট আমি একটু দেখতে ভুল করছি। তো মিউটেশন, জেনেটিক মিউটেশনের কারণে জীবের বৈশিষ্ট্য পরিবর্তন ঘটে। তো তারপর দেখো মিউটেশনের নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারে যা জীবের বৈচিত্র্য বাড়ায়। আবার মানুষের প্রভাব, হিউম্যান এফেক্ট, মানুষের ক্রিয়াকলাপ যেমন কৃষি, উদ্ভিদের সংকরায়ন, প্রাণীর প্রজন্ম ইত্যাদি জীবের বৈশিষ্ট্য প্রভাব ফেলে।
এখানে আবার কি বলছে, এ প্রক্রিয়ায় বিভিন্ন বিশিষ্ট নতুন জাত ও প্রজাতি সৃষ্টি হয়। এখানে আবার কি বলছে, এ কারণগুলি সম্মিলিত প্রভাবের ফলে আমাদের চারপাশে বৈচিত্র্য জীবের বৈশিষ্ট্য হয়। তো মোটমাট এখানে দেখো আমার শেষ যে একটা ক্লাস 7 সপ্তম শ্রেণী বিজ্ঞান প্রশ্ন উত্তর নমুনা প্রশ্ন, এটা আমি নমুনা দিয়েছি অ্যান্সার, সায়েন্স অ্যান্সার। তো এখানে নমুনা প্রশ্ন তার উত্তর মূল্যায়নের জন্য। তো আজ এই পর্যন্ত ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা। তো আরেকবার আমরা আল্লাহ তাআলার নাম নেব, আল্লাহ। আমার ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।